ডুপ্লিকেট হয়ে থাকার ব্যাপারে খুব একটা ইন্টারেস্টিং হয়েছে। আমাদের দলে একজন ছিল, সে মারা গেছে ওই গুলিতে, ওই যে সময় কলকাতা শহরে খুব হচ্ছিল, গোলাগুলি চলছিল যখন খুব, তো সেই সময় ও গুলি খেয়ে মারা যায় রিহার্সাল থেকে বাড়ি ফেরার, সত্যেন মিত্র। তো ও একটা ওই মেজর রোল, একটা ছেলের পাঠটা করতো নাট্যকার সন্ধানে। আর ও প্রায়ই ভীষণ দেরি করে আসতো, দেরি করে, মানে শো শুরু হবে আর 10 মিনিট বাকি আছে, তখন অজিতেশ আমার দিকে তাকালো, আমি করে ওর প্যান্টটা পরলুম, তো প্যান্টটা যখন পরলুম ঢুকছে, অজিতেশ আমার দিকে তাকালো, মানে কি করা, প্যান্টটা খুলে দিলাম। এরকম যে কতদিন হয়েছে আর কি, কোনো রাগ হয়নি না, গুড ফান। আমি খুব কি বলবে, খুব ডিসিপ্লিনড ভলান্টিয়ার। তুমি আমাকে ফুটবলের কথা বলো। এরপরে ওই এটা 77-এর এটা, এই যে দলটা যখন মানে অজিতেশ যখন চলে গেল 16 জন সহকর্মী নিয়ে, তখন একটা বিচ্ছিরি অবস্থা। তার আগেই ফুটবলটা হয়েছে। তুমি কখনো আটকানোর চেষ্টা করোনি যাবার সময়? বলছি, তখন ফুটবলটা তার আগেই হয়েছে। ফুটবলটা আমি 6 মাস ধরে ওটাকে অ্যাডাপ্টেশন করেছিলাম, একটু একটু করি, দুটো শব্দ বদলাই, ইয়ে করে করে। আর ওটার সুবিধা হচ্ছে আমি নিজে ফুটবল খেলোয়াড় ছিলাম, মাঠগুলো চিনি, আমি নিজেও পাড়ার একটু দাদা ছিলাম, সমস্ত মিলে খুব সুবিধা হয়েছিল অ্যাডাপ্ট করতে। ফুটবলটা যখন ফার্স্ট নাইট হলো, সেই রাত্রে তৃপ্তি মিত্র এসেছিলেন, আরো অনেকে এসেছিল দেখতে, ফুল হাউস, হই হই হয়ে গেল একেবারে। মানে আমি ওই কালিদার পাঠটা করতাম, চেয়ার লিডার গোছের, সে একেবারে এসে একটা ইয়ার্কি মারে, একটা একটা প্রেমের হালকে বোঝে সালা, না সেটা ছিল, তার সঙ্গে কিছু নেই এতে মাল মশলা, চেয়ে আছে শুধু মধুবালা, প্রেমের হালকে বোঝে, এটা অসীম রায়ের লাইন। একটা জায়গা আছে, ফুটবলকে ভালোবেসে, হালুয়াটা ছোট্ট ধরে আছে, ফুটবলকে ভালোবেসে একটি সোনার নারী স্বপ্নময় চোখে দিল প্রেমের দেশে পাড়ি, খেলার মাঠের অঞ্জন তার হলো চোখের তারা, কলঙ্ককেও দিও না ওমে প্রেমেই আত্মহারা। আহা, সরল প্রেমের ধারা। এইটা যখন ওইটা ঘুরে একটু বলতুম না, তখন হো হো করে ফেটে পড়তো। তারপরে সেই রাত্রির পরে পেছনে ব্যাকগ্রাউন্ডে স্টেজের পেছন দিকে দেখি কেয়া অজিতেশকে বোঝাচ্ছে, অজিতদা, রুদ্র তো 17 বছর ভলান্টিয়ারি করেছে, হ্যাঁ, তা একটা বই একটা ভালো পাঠ করছে, লোকের অ্যাপ্রিসিয়েট করছে, এটা আপনার, না না দেখো ওইরকম করছে, আর আমার পার্টের কোনো রেসপন্স নেই ইত্যাদি এইসব করে। তারপর আমি তখন আমি ওকে ওই ট্যাক্সি করে আমরা একসঙ্গে যেতাম। অজিতকে বললাম যে অজিত, তুমি কি চাও আমি দল ছেড়ে চলে যাই? বল না 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 না, কেননা ভালোবাসার সম্পর্ক ছিল তো। তার আগে আন্তিগোনা হয়ে গেছে। আন্তিগোনেতে যখন আন্তিগোনেটা হয়, তখন আনন্দবাজারে বেরোলো যে রুদ্রপ্রসাদ ব্রহ্মার আসনে বসেছেন, বিরাট কাণ্ড হলো আর কি, এত বড় লেখা আর কি। এই সময় ওর একটা গোলমাল চলছিল, ওর পারিবারিক জায়গায় গোলমাল, তার সঙ্গে ওর 6-7টা ভাই বোন সব চলে এলো, ওর বাবা মারা গেলেন, সব মিলে একটা জেরবার অবস্থা ওর। আর তার সঙ্গে ও তখন সেই নিজের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, অন্য এক বন্ধুর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, এই সব মিলে বেচারি একেবারে জেরবার আর কি। তার ফলে সেই সময় ও আর পাচ্ছিল না, তার ফলে ওর একটা কমপ্লেক্স হয়ে গেল ওই ফুটবলে আমার সাকসেসে, যে রুদ্র দলটা দখল করে নিতে চায়। তা মনে আছে একদিন রাত্রে কে আর আমি মাঝরাতে গিয়ে ওর ট্যাক্সি করে ওর বাড়িতে গিয়ে বললাম, এ কি তোমরা এখন? বলে, হ্যাঁ শোনো অজিত, কোনো চিন্তা নেই, তুমি আমাদের লিডার, আমরা তোমার সঙ্গে আছি, আমরা কেউ কিছু করবো না ইত্যাদি। ও আসছে, মানে এইরকম একটা সম্পর্কের জায়গা না। এবারে তুমি আমাকে বলো যে আমার যেটা জিজ্ঞেস করা তোমাকে, তুমি আমাকে আসলে এই কথাটা আমি তোমাকে জিজ্ঞেস করছি কারণ বহুবার আমি সবসময় শুনেছি যে অজিতেশ বন্দ্যোপাধ্যায় চলে গেছিলেন নান্দিকার থেকে, তুমি নাকি ওনার যাওয়াটাকে ত্বরান্বিত করেছিলে, মানে ইউ পুশড হিম। অনেকে অনেক খারাপ কথা বলে এটা নিয়ে, কিন্তু আমি সবসময় যখন তোমার কাছে বড় হয়েছি বা ওদের কথা শুনেছি,
আমি সব সময় শুনেছি যে তোমাদের ভালোবাসার কথা, তোমাদের বন্ধুত্বের কথা ছোটবেলা থেকে কখনোই আমি শুনিনি যে মানে কেয়া চক্রবর্তীর নাম বাড়িতে নেওয়া যাবে না কারণ আমি স্বাতীলেখার, এরকম কখনো হয়নি। মানে সব সময় বিভিন্ন বয়সে আর কি কেয়া চক্রবর্তী কত বড় অভিনেত্রী ছিলেন, তোমার সঙ্গে তার কীরকম সম্পর্ক ছিল, অজিতেশ কীরকম তোমার বন্ধু ছিল, এই ইকুয়েশনটা সবসময় আমি শুনেছি। কিন্তু বাইরের একটা প্রজেকশন আছে যেটা আমার মনে হয় খুব ভুল একটা প্রজেকশন, কারণ সবাই তোমাকে পুরোটা চেনে না বলে। তো চেনে না বলে না, সেটা মানে বাঙালিরা খারাপ কথা বলতে, তুমি 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 যে অজিতেশ যদি কারোর কাকাকে একটু নাম এখনো ধরো, থাকে তাহলে তো এবারে মানে আমার বলার কথা, তুমি যে এখনো ধরো অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কথা যখন বলো, তুমি অনেক সময় চোখে জল আসে তোমার, তুমি কাঁদো, বা ওইরকম বন্ধু আর তোমার কখনো ফিরে আসেনি, এই কথাটা তুমি আমাকে বহুবার বলেছো। তো সেইটা যখন ও চলে যায়, দেন হোয়াট ডিড ইউ ফিল ইন নন্দিকার? একদিন নন্দিকারের এতে ওই দুজন নন্দিকারের সিনিয়র লোক, সুমলীন্দ্র আচার্য এবং সুব্রত পাল, দুজনেই প্রয়াত। এরা দুজন ওই কোনো একটা ব্যাপারে, অজিতেশের ব্যক্তিগত ব্যাপারে ওরা একটা ভূমিকা নিয়েছিল যে এটা ঠিক হচ্ছে না অজিতেশের ব্যক্তিগত জায়গা নিয়ে। তো সেইটা অজিতেশ জানতে পেরে খুব চটে যায়, বলে আমাকে বলে যে ওদের দুজনকে তাড়িয়ে দাও। আমি চলে আচ্ছা একটা মিটিং করি। বলে মিটিং কি, আমার পছন্দ নয়। না, তা তো বললে হবে না, একটা ডেমোক্রেসি বলে তো একটা কথা আছে, দল আছে, গঠনতন্ত্র আছে, এগুলো তো করতে হবে। তো সেইটা খুব রেগে টেগে গেল এবং বললো যে তাহলে ওদের তাড়াও, না হলে আমি আর আসছি না। আর আচ্ছা মুশকিল, মানে না এরকম করো না। তারপরে ফুটবলের শো আছে, ফুল হাউস, এবং লোকে টিকিট না পেয়ে ফেরত যাচ্ছে। আমি দাঁড়িয়ে আছি কাউন্টারের কাছে, আমার তো মেকআপ টেকআপের ব্যাপার ছিল না, তা দাঁড়িয়ে অজিত আসবে, আমার মনে হচ্ছিল আসবেই, নিশ্চয়ই আসবে, একটা শো লেট ডাউন করবে না। বাট হি ডিডন্ট কাম। তখন আমরা তাকে টিকিট ফেরত দিয়ে দিলাম, এবং ওরও খুব অভিমান হয়েছিল নিশ্চয়ই। টিকিট ফেরত দিয়ে দিলাম। সবাই জিজ্ঞেস করলো যে কেন, আমি কারণ বলবো না। বলে কারণ বলবেন না, টিকিট ফেরত শো হবে না। আমি ভরসা করে আমাদের এতদিন ভালোবেসেছেন, এইটুকু ভরসা রাখুন যে নিশ্চয়ই অনিবার্য কারণ, তাই বলতেও পারা যাবে না। এই করে টিকিট সব ফেরত দিল। তার দিন 13-14 মধ্যে তার কদিনের পরেই কেয়ার ঘটনা, জলে ঝাঁপ, এবং ফিল্ম শুটিংয়ে, হ্যাঁ ফিল্ম শুটিংয়ে কি মানে সাঁতার জানতো না, হেদোতে নেট ছিল না, হেদোতে 3-4 দিন সাঁতার শিখতে গিয়েছিল। তাতেই ভেবেছিল যে, খুব ডেয়ারিং ছিল তো, তাতে ভেবেছিল যে গঙ্গা নেগোশিয়েট করা যায়। আর ওই সিনেমার কতগুলো লোক তো মানে নরক একেবারে, তারা বললো পারবেন তো, হ্যাঁ হ্যাঁ পারবো, ব্যাস শি ওয়াজ গান। তো সেই সময় যখন কি করা যায় দল নিয়ে, তখন কাজল চৌধুরী সে ওই পার্টটা করলো। তারপর কদিন পরে কাজল ফুটবলে মাসি, এবং এর পরেই যখন এমনিও কাজলেরও অসুবিধা হচ্ছিল, সেই সময় তোমার মা, আমার স্ত্রী স্বাতীলেখা, তিনি একজনের মাধ্যমে ওই কেপি বোসের আলজাবরা বাড়ির মেয়ে সুনন্দা বোস, সে বললো আমার চেনা একটা মেয়ে আছে, আপনি আপনার কাছে পাঠাবো। আমরা হ্যাঁ পাঠান। তাহলে সে এলাহাবাদ থেকে এসেছে, হিন্দি ভাষী ইত্যাদি ইত্যাদি, শিফনের শাড়ি পরে, তারপরে সে মেকআপ করে এসেছে, এবং খড়ির গন্ডি হবে। এবং আমার তখন চ্যালেঞ্জ আমার কাছে নন্দিকারের হয়ে, যে কেয়া মারা গেছে, অজিতেশ চলে গেছে, তার সঙ্গে 16 জন লোক চলে গেছে, কিন্তু নন্দিকার ইজ গুড এনাফ টু সার্ভাইভ অ্যান্ড সার্ভাইভ কিকিং। এটা খুব ইন্টারেস্টিং, মানে পার্সোনাল গ্রিফের উপরে দল বা কাজ, এইটা আমিও শিখেছি তোমার কাছ থেকে। তো পার্সোনাল গ্রিফ তো অনেক সময় অনেক হয়, কিন্তু সেগুলো তো দেখানো যায় না।
তখন মানে এরকমও ঘটনা ঘটেছে আমার পরবর্তীকালেও, যে দল ছেড়ে চলে গেছে, তখন ভয় করেছে, মনে হচ্ছে কী হয়েছে হবে, কিন্তু পরের দিনই শো করা হয়েছে এবং হাউসফুল হয়েছে, সাকসেসফুল হয়েছে। তো এইটা তুমি কি করে নেগোশিয়েট করো পার্সোনাল গ্রিফের সঙ্গে, দল সবার ওপরে, কাজ সবার ওপরে, এটা কি করে তুমি নিজে নেগোশিয়েট করো? তুমি কি হার্ড হার্টেড যে তুমি এটা কি করে তুমি নেগোশিয়েট করো কি করে? রবীন্দ্রনাথ যদি তার ছেলের মৃত্যুর পরেও কবিতা লিখতে পারেন, তাহলে আমি তো তার অতি তুচ্ছ হলেও একজন শিষ্য, তো তার ভক্ত, তো আমরা তো এইসব শিখেছি আমাদের সিনিয়রদের কাছ থেকে, যে কাজটা তো সকলের জন্য, কাজটা ওখানে ইউ শুড নট লেট ডাউন আদার্স। গ্রিফটা পার্সোনাল, কাজটা সোশ্যাল। সেই জায়গায় এগুলো এখন তত্ত্ব কথা বলছি, কিন্তু ওগুলো কালচারের মধ্যে ইনবিল্ট আর কি। কিন্তু এতে বাইরের পারসেপশনে অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে। তুই তুলেছিলি একটা কথা না, যে অনেকে বলে যে তুমি অজিতেশের যাওয়াটা ত্বরান্বিত করেছো। এখন সত্যি কথা বলতে কি, তখন আমার কাছে যেটা মনে হয়েছিল যে নান্দিকার ইজ অ্যাবাভ মি আর অজিতেশ। যতই আমরা ইম্পর্টেন্ট হই, এই দলই তাদেরকে ইম্পর্টেন্স দিয়েছে, তারাও দলকে সার্ভ করেছে, কিন্তু সেই জায়গা থেকে নো ওয়ান ইজ গ্রেটার দ্যান দ্য হোল, ইন্ডিভিজুয়াল ইজ অলওয়েজ এ পার্ট। তা কিন্তু এই সংস্কৃতির জায়গায়, রাজনীতিতে, এসব জায়গায় আমাদের তো এশিয়ান সিনড্রোম আছে না, বাবা মা কাকা আঙ্কেল হো বাপু, তারপর ইন্দিরা আম্মা, আমাদের সব বাপ কাকা ধরতে পারে, মানে সকলে সমানে এ করতে পারে না আর কি, এটা লোক চাই। এই যে নান্দিকারের কথা যখনই কেউ বলে তখনই দল ভাঙার কথা বারবার বলে, কিন্তু তুমি সবসময় থেকে গেছো, তুমি কিন্তু বেরিয়ে যাওনি। তো অতএব মনে হয় যে তুমি সবাইকে ভাগিয়ে দিয়েছো, এটা মনে হয়। আমার বলার কথা এই যে ধরো বিভাস চক্রবর্তী যে পরবর্তীকালে চলে যান, বা বিমল দ্বারা চলে যায়, যে মাঝে মাঝেই, সেটা তো আমার জন্য না সেটাই আমি বলছি, যে 10 বছর অন্তর অন্তর, বা গৌতম দাও যে চলে গেল, এই যে 10 বছর অন্তর অন্তর যে অনেকে থাকতে পারে না, চলে যায়, বা 15 বছর অন্তর অন্তর, ওয়াই ডু ইউ থিংক? ঠিক আছে, এটার কথাটাই, ওয়াই ডু ইউ থিংক দ্যাট হ্যাপেন্স? এর মধ্যে যেমন হয়তো, মানে আমার এখন এই মুহূর্তে আজকের আলোচনার থেকে একটা চিন্তা মাথার মধ্যে একটু ঘুরছে, এটা হচ্ছে যে এমন হতে পারে যে আমারও অহংকার কাজ করেছে, সেটা আমি যদি ত্যাগ করতে পারতাম তাহলে হয়তো অজিতকে বোঝাতে পারতাম, কিন্তু আমারও অহংকার কাজ করেছে, এও হতে পারে। কিন্তু আমি জ্ঞানত কনসিয়াসলি আমি যেভাবে এ করেছি সেটা হচ্ছে যে না, দল সবার থেকে বড়। তা ওই অজিতেশের কথায় ফিরি, ও যখন মানে চলে গেল, তখন আমি নিজের কাছে যারা খুব ইন্টিমেট লোক, তারা যখন বললো তুমি কি কোনোভাবে আটকাতে পারতে না, আমি আটকাতে পারলেও এটা ঘটতই। তার কারণ হচ্ছে যে ও ঘটতে মানে তাহলে আমাকে চলে যেতে হতো, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো নান্দিকাকে ভালোবাসি। যেতে তুমি যেতে, হ্যাঁ, কিন্তু আমি তো যেতে চাই না, আমি তো জায়গাটাকে ভালোবাসি। আমি মানে হঠাৎ একজনকে রাখার জন্য আমার ভালোবাসার জায়গা এবং আমি যেটাকে সার্ভ করতে চাই রাইটলি, এবং আমি সার্ভ করে অনেক নান্দিকারকে স্টেবিলিটি দিয়েছি, সেটা আমি জানি যে আই ক্যান লিড ভেরি মিনিংফুলি। তো সেই জায়গার থেকে আমি কেন ছাড়বো, সেটা তো একটা বিট্রিয়াল অফ দ্য কজ। সেই জায়গার থেকে এই সমস্ত মিলে তখন আমি যখন আমাকে একটা ইন্টিমেট জায়গায় শুনেছি যে এরকম, তখন আমি এই হ্যামলেটের সেই 10,000 ভাই, সেই হ্যামলেট বলছে না লায়েটেস সম্পর্কে, যে 10,000 ভাইও আমি যতটা ভালোবাসি ওই মেয়েটাকে, ফেলিয়াকে সেরকম ভালোবাসতে পারে না। আসলে তেমনি আমার তো অজিতেশকে ভালোবাসার ক্ষমতা আমার সমস্ত কলিগের থেকে বেশি। তো ও যখন মারা গেল তখন যে সারা শহর লরি করে নিয়ে যাওয়া হলো, আমি তো সঙ্গে গেলাম, এবং তখন ওর বাড়ির বা দলের কোনো লোক মনে করেনি যে এ কোথার থেকে উড়ে এসে বললো, তারা মনে হচ্ছে রাইটলি এই লোকটা। এবং কখনো কখনো অজিতেশের মা লক্ষ্মীরানী দেবী, তিনি কখনো কখনো কোনো একটা ব্যাপারে এটা কে বলো তো মা, কে কেন খোকন, অর্থাৎ এই যে
ছোটবেলার থেকে একসঙ্গে বড় হয়ে এইগুলো তো কাউকে বোঝাতে পারবো না। অজিতেশ আমার গলা টেস্ট করছে, আমি অজিতেশের গলা টেস্ট করছি, সম্পর্কের ডায়াগোনালি কোনাকুনি, এরকম না, এরমভাবে ওই কোণ থেকে ওই কোণ ডায়লগ মানে আমি ধরতি কহে পুকার কে বীজ বিছালে প্যার কে মৌসম বিতা যায়, এইটা গাইছি আরো চড়ায়, সেটা ওই পর্যন্ত চলে যাচ্ছে কি যাচ্ছে না এটা দেখা হচ্ছে। তো এইভাবে দুজনে তো এ করেছি আর কি। তারপরে আমার প্রথম হাটে বাজারে করার পরে একসঙ্গে অনেকগুলো টাকা দিয়েছিল, থোক টাকা, সেই টাকাটা পুরোটা আমি ওর ভাই মোহিতের কানাডা যাওয়ার প্যাসেজ মানি হিসেবে দিয়েছিলাম। এটা কোনো গর্বের কথা না, এটা তো হবে, ও আমার তো ভাই। এবার তুমি মায়ের কথা বলো। তখন আমার একটা কাজ করছে যে এমন একটা নাটক করব যেটা করলে নান্দিকার, সবাই বললো নান্দিকার গেল না, নান্দিকার আবার ইজ অ্যালাইভ অ্যান্ড কিকিং, এইরকম। তো তখন খড়ির গন্ডিটা ধরে 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 রূপান্তর হলো। সেইটায় গ্রুসা যে মেইন ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কে করবে সেরকম লোক নেই, ওই ছায়াটা ছিল, তাদের দ্বারা হবে না। তখন আমি ফ্র্যান্টিক্যালি এদিকে চলছে, অনুবাদের রূপান্তরের কাজ চলছে, একটু একটু সিনওয়াইজ রিহার্সাল চলছে। তখন ওই ওই সুনন্দা বোস সে বললো একটি মেয়ে আছে, ও থিয়েটার করতো, ওকে হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দাও। ও পাঠিয়ে দিল। সন্ধ্যাবেলা আসার কথা নান্দিকারের ঘরে, নান্দিকারের সামনের ফুটপাতে, আমি ঘরে বসে আছি ওই চেয়ারটায় এরম করে ফুটপাতের দিকে তাকিয়ে, একজন মহিলা এরমভাবে চলে যাচ্ছে আপন মনে, মানে জায়গা পার হয়ে চলে যাচ্ছে, আপন মনে চলে যাচ্ছে। আর এই শোনো শোনো শোনো, তুমি তুমি সাথী লেখা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ভাবতে ভাবতে চলেছে যে জায়গা পার হয়ে গেছে। তারপর ভেতরে এলো এবং তারপরে তো রিহার্সাল হলো। এবং শোর দিন, যেদিন ফার্স্ট শো এর আগে আমি ওকে বললুম যে ভালো করে করো। তা ও ক্যান ইউ গেস কি বললো? বললো যে হ্যাঁ আমি ভালোই করবো। আরে আমার আচ্ছা ঢাটা মেয়ে তো, ইংরেজিতে গোল্ড মেডেল পেয়ে এসেছে তো না। তারপরে ওর কাছে পরে শুনেছি, যখন বলছি তুমি আচ্ছা ঢাটা তো, তুমি ওরমভাবে বললে, একটা ডিরেক্টর উইশ করছে, তুমি হ্যাঁ ভালোই করবো। বললো আমার তোমার মুখটা দেখে তখন এত মায়া হয়েছিল সে, তুমি তখন ভেতরে এবার শেকিং ইন ইউর শুজ, যে কি করবে, হ্যাঁ কি না কি হবে, আজকের ট্রায়াল রান তো, তো সেই জন্য আমি বলেছিলাম তোমাকে অ্যাসিওর করার জন্য আর কি। এই করতে করতে খড়ির গন্ডি, তারপরে আন্তেগনে আবার হলো এবং শঙ্খপুরের সুকন্যা, এবং প্র্যাকটিক্যালি ফ্র্যাঙ্কলি স্পিকিং ওকে, ওর সঙ্গে যদি অ্যাক্ট্রেস হিসেবে আমি তুলনা করি, মানে অ্যাজ এ পার্সন, ধরো কেয়া, উষা, এদের সঙ্গে যদি তুলনা করি, তাহলে যেটা ইন্টারেস্টিং লাগে আমার, যে কেয়া এবং উষার নাম ওর থেকে বেশি একটা সময় ছিল। তার একটা কারণ কিন্তু ওরা বেটার পারফর্মার বা এ নয়, সাথীলেখার থেকে সুপিরিয়ার পারফর্মার যে তা নয়, তার কারণ হচ্ছে ওরা কলকাতার মেয়ে, ওরা কলকাতার কায়দা জানে। সাথীলেখা তো দেহাতি, উষা মাসিও তো দেহাতি, উষা মাসি জন্ম এখানে, কোথায় দেহাতি, পান্ডে সাহেব ওর বাবা, কম্পেয়ার করার দরকার নেই তো, না কম্পেয়ার জন্য যদি মানে বলে না ইত্যাদি লোকে নানাভাবে, সেক্ষেত্রে সাথীলেখার পারফরমেন্সের বেস খুব সলিড।